ফের এক তৃণমূল নেতা গ্রেফতার। আপনাদের জানিয়ে রাখি, তোলাবাজি এবং মারধরের ঘটনায় বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল নেতা ছাড়াও আরও 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি এবং মারধর করার অভিযোগ তাদের বিরুদ্ধে। তৃণমূল নেতা ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছেন অর্পণ দত্ত, বনি নামে 2 ব্যক্তি। বরানগরের ঘটনা, তোলাবাজি এবং মারধরের ঘটনায় বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ 4 জনকে গ্রেফতার পুলিশে। কেন পুলিশের স্টিকার লাগানো গাড়িতে শঙ্কর রাউত? স্থানীয়দের তুমুল বিক্ষোভ। ঘটনাস্থল থেকে তৃণমূল নেতা সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল নেতা ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছেন অর্পণ দত্ত, বনি নামে 2 ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, গতরাতে বরানগরে একটি ঝামেলায় জড়িয়ে পড়েন ধৃত শঙ্কর রাউতের 3 জন সহযোগী। অভিযোগ, সেখান থেকে সহযোগীদের নিয়ে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে যান শঙ্কর রাউত। আর তারপর ঠিক কি ঘটনা ঘটেছিল, যে কারণে এই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, বিস্তারিত জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, দেখো, টোটাল 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। তার মধ্যে বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউত রয়েছে এবং সঙ্গে আরো 3 জন রয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল রাতে, যেটা জানা যাচ্ছে যে বরানগরের বনহুগলি এরিয়াতে একটা নিষিদ্ধ পল্লী রয়েছে, সেখানে একটা ঝামেলা হয়, তোলাবাজির ঘটনা ঘটে এবং মারধরের ঘটনা ঘটে। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যারা এই ঘটনা ঘটায়, বেশ কয়েকজন অভিযুক্ত 3 থেকে 4 জন ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে শঙ্কর রাউত বরানগর স্টেট জেনারেল হাসপাতালে যায়। এরপরই স্থানীয় যারা বাসিন্দা তারা প্রতিবাদ করেন, কারণ 4 মের পর থেকে বিভিন্ন সময় এখানে বরানগরের যিনি বিধায়ক সজল ঘোষ, তিনি এখানে বিভিন্ন ক্লাব খুলে দিয়েছিলেন, কিন্তু বারবার যেটা বলা হয়েছিল যে যাদের বিরুদ্ধে অসামাজিক কাজ করার অভিযোগ উঠবে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ফলত এই শঙ্কর রাউত এবং তার লোকজন গতকাল রাতেও যে অশান্তি করেছে, সেই ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন বেশ কয়েকজন। এবং তারপর যেটা দেখা যায় যে একটা পুলিশের গাড়িতে করে এই শঙ্কর রাউত সহ 4 জন তারা হাসপাতালে এসে পৌঁছায়। কি করে পুলিশের গাড়িতে করে তারা এসেছে সেটা নিয়েও প্রশ্ন ওঠে মেডিকেল করাতে। এরপর বরানগর থানা থেকে পুলিশ বাহিনী যায়, তাদেরকে ওখান থেকেই আটক করে থানায় নিয়ে আসা হয়। এবং যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তোলাবাজি এবং মারধরের অভিযোগে শঙ্কর রাউত সহ 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে আর কিছুক্ষণের মধ্যেই এদেরকে ব্যারাকপুর কোর্টে পুলিশ আধিকারিকরা প্রডিউস করবে। ধন্যবাদ ময়ূক। কাকুলিয়ায় গুলি বোমার সূত্র ধরে সামনে এসেছে দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট। ইডির দাবি, পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের আঁতাতেই চলত এই সিন্ডিকেট। যেন চোর খুঁজতে গিয়ে ডাকাত ধরা, এলাকার দখল ঘিরে গুলি বোমা, আর সেই সূত্র ধরেই সামনে এলো দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট, যা চলত পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের যোগসাজশে। আদালতে যাকে পিপিপি মডেল বলে উল্লেখ করেছে ইডি। 1 ফেব্রুয়ারির সন্ধে এভাবেই অশান্ত হয়ে উঠেছিল গোলপার্কের কাছে কাকুলিয়ারও। বোমা, গুলি, ভাঙচুর, বাদ যায়নি কিছুই। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সোনা পাপ্পুর নাম, কিন্তু 2 মাসেও পুলিশ তাকে ধরেনি। বিধানসভা ভোটের ঠিক আগে এইসব মামলা হাতে নেয় ইডি। এরপর 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনা পাপ্পুর বাড়ি, পিকনিক গার্ডেনে তাদের পারিবারিক সোনার দোকান, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার অফিস ও বেহালায় এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েস কামদারের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ 1,20,00,000 টাকা। সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দেশি পিস্তলও উদ্ধার হয়। পরে আদালতে ইডি দাবি করে এই পিস্তলের কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয়েস কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পুর স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানায় ইডি। এরপর কোটি কোটি টাকা প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন ব্যবসায়ী জয়েস কামদার। গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকেও। আদালতে ইডি দাবি করে ব্যবসায়ী, পুলিশ কর্তা ও সোনা পাপ্পুর যোগসাজশে চলত জমি দখলদারি সিন্ডিকেট। দুর্নীতির শিকড় থেকে উপড়ে ফেলা হবে, এটা আমাদের কোনো রাজনৈতিক বার্তা নয়, এটা আমাদের সংকল্প। আমরা মানুষকে একথা বলেছিলাম, মানুষ আমাদের উপরে ভরসা করেছিলেন এবং মানুষ সেই জন্য আমাদের ভোট দিয়েছেন। কাউকে রেয়াত করা হবে না, কাউকে বাঁচানো হবে না। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, সোনা পাপ্পু মামলার তদন্তে নেমে জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট গোয়েন্দাদের হাতে আসে, যেখানে একাধিক এফআইআর নম্বর পাওয়া গেছে। ইডির দাবি, এসব ভুয়ো এফআইআর করে চাপ তৈরি করতেন
ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আদালতে ইডি দাবি করে এই প্রমোটার পুলিশ কর্তার হয়ে সামনে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু একে একে তিনজনকেই ধরেছে ইডি। তাদের থেকে কি তথ্য বেরোবে? বড় মাথা অব্দি পৌঁছবে তারা? এবিপি আনন্দ। কলকাতা পুরসভায় ঘটে গেল নজিরবিহীন ঘটনা। তালাবন্ধ রাখা হলো পুরসভার অধিবেশন কক্ষ। হাউসের বাইরে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলর। বিরোধীদের ডাকাই হয়নি, বেআইনি অধিবেশন, পাল্টা দাবি করল বিজেপি। আমরা যদি নো কনফিডেন্স জানি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো? এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে এটা একটা ইতিহাস হয়ে রইল। প্রথমে পুর কমিশনারের সঙ্গে মেয়রের দ্বন্দ্ব, আর এবার কলকাতা পুরসভায় ঘটল নজিরবিহীন ঘটনা। তালাবন্ধ রাখা হলো পুরসভার অধিবেশন কক্ষ। হাউসের বাইরে পুরসভার ভেতরে কাউন্সিলরদের ক্লাবে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। এটা একটা সব নির্বাচিত যত আমাদের প্রতিনিধি আছে তাদের একটা চরম অপমান। ধরুন আমরা অ্যাসেম্বলি ডাকলো আর সেখানে অ্যাসেম্বলি খোলা হলো না, এটা একটা নিদর্শন হয়ে রইল। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। শুক্রবার ছিল পুরসভার মাসিক অধিবেশন, কিন্তু তার একদিন আগে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে নোটিশ জারি করে জানানো হয় আপাতত এই মাসিক অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। নোটিশ জারির কিছুক্ষণ পরই কলকাতা পুরসভার সচিব বদল করে দেয় বিজেপি সরকার। কিন্তু আদৌ এভাবে পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। চেয়ারপারসনের তরফে সেক্রেটারিকে চিঠি দিয়ে বলা হয় অধিবেশন কক্ষ খুলে দিন। চাওয়া হয় চাবি, কিন্তু অধিবেশন কক্ষ বা কাউন্সিল চেম্বার খোলা হয়নি। এরপরই কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশন করার সিদ্ধান্ত নেন তৃণমূল কাউন্সিলররা। তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে অধিবেশনে অংশ নেন 96 জন। মিউনিসিপাল অ্যাক্টকে উপেক্ষা করে সাংবিধানিক অধিকার, এই অধিকার কেড়ে নিতে পারে একমাত্র স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার বাইরে কেউ নয়। আজকে এই হাউসে সেই বিরোধীরা কেউ কোনো খবরই পেল না। শুধু বিজেপি নয়, সিপিএম আছে, হ্যাঁ মানে বামপন্থীরা আছে, খবর পাইনি। হাউসের নিয়ম হচ্ছে সেখানে বক্তব্য রেকর্ড করা হয়, এখানে রেকর্ড হলো না। এটা পার্টি অফিস নয়, এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়। আমাকে জানানো হয়নি, আমাদের কাছে কোনো রকম নোটিশ চাইনি। সূত্রের খবর, শুক্রবার পুর ও নগরোন্নয়ন দফতরে বৈঠকে যোগ দেন পুর কমিশনার। বিজেপির তরফে আবার অভিযোগ করা হচ্ছে পুর সচিবকে হুমকি দেওয়া হয়েছে। পুর সচিবকে তারা ভয় দেখিয়েছে, থ্রেট করেছে, বাইরে বেরিয়ে দেখে নেবো বলেছে। আমরা যেন বলার স্কোপ না পাই যে মেয়রটা ফাইল চোর, মেয়রের আত্মসহায়কটা ফাইল চোর, এমআইসিরা ফাইল চোর। আমাদের কাছে খবর আসছে ফাইল বান্ডিল বাঁধা হয়েছে, আমরা ওখানে সিসিটিভি লাগিয়ে দিয়েছি। এদিন সন্ধ্যায় কালীঘাটে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন 110 জন। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ পদত্যাগ করবে না, দল পাশে আছে, ওরা চাপ দেবে কিন্তু পদত্যাগ করবে না কেউ। তৃণমূল নেত্রী আরও বলেন পুরসভায় যেভাবে ঘরে ঢুকতে দেয়নি তা অবৈধ। ববি, তুমি ডরিনা ক্রসিংয়ে একটা ধর্নার জন্য দিন ঠিক করো। বিধানসভায় তৃণমূলকে এখনও বিরোধী দলের মর্যাদা না দেওয়ায়, বিরোধী দলনেতাকে ঘর বরাদ্দ না করায় এদিন বিধানসভাতেই মাটিতে বসে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। উপস্থিত ছিলেন 80 জনের মধ্যে 17 জন তৃণমূল বিধায়ক। এখানে কজন আছি, কেন বাকিরা নেই, এটা তো কোনো কথাই নয়। তার কারণ বাকিদের তো অর্ধেককে খবরই দেওয়া হয়নি। আমরা তো এসেছি শুধু উনি ঘরে ঢুকবেন, আমরা যারা কাছাকাছি আছি আমরা এসে ওনার ঘরে ঢোকার সময়টা আমরা সবাই থাকবো। তো সেই কারণে এসে দেখছি ওনার ঘর বন্ধ, সেই কারণে আমরা ওখানে বসেছি। বুধবার বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির নিচে অবস্থানে বসেন তৃণমূল বিধায়করা। সেই ঘোষিত কর্মসূচিতে 80 জনের মধ্যে হাজির ছিলেন মাত্র 35 জন তৃণমূল বিধায়ক। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।